গল্পের শুরুতেই আমাদেরকে বলা হয় দুনিয়ায় একজন সুপারহিরো ছিল, যে কিনা সবসময় মানুষদের সাহায্য করতো, এমনকি কয়েকবার তো তাকে ক্যামেরাতে বন্দিও করা হয়েছে। আর একটু পরে অ্যাম্বুলেন্সে করে ওই সুপারহিরোকে নিয়ে আসা হয় হসপিটালে, যেখানে আমরা দেখতে পারি এই সুপারহিরোটা নিজে আত্মহত্যা করেছে আর ডাক্তার তার সার্জারি করতে গিয়েছিল। ডাক্তার এই সুপারহিরোকে দেখার পরে তার প্রশংসা করে এবং বলে, এত সুন্দর একটা ছেলে আত্মহত্যা কেন করতে গেল। এরপর ডাক্তাররা ওই সুপারহিরোর অপারেশন করতে শুরু করে, কেননা এই সুপারহিরোটা মারা যাওয়ার আগে একটা ডোনেশন ফর্মে সাইন করে দিয়েছিল, যেখানে উল্লেখ করা ছিল যদি কখনো এই সুপারহিরোটা মারা যায় তাহলে তার সমস্ত বডি অর্গান, যেটা 6টা অংশ রয়েছে, ওই 6টা পার্ট 6জন মানুষের ভেতরে দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য এখানে কিন্তু কেউই জানতো না এই লোকটি আসলে সুপারহিরো। ডাক্তাররা সুপারহিরো যখন অপারেশন করে বের হয় তখন তারা বলা বলি করছিল এই অপারেশন করতে তাদের অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এই সুপারহিরোর শরীরের চামড়া এত মোটা ছিল যে কাঁচি দিয়ে কাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখনই একজন নার্স সেখানে দৌড়ে চলে আসে এবং ভয়ে হাঁপাতে থাকে এবং বলে ভেতরে কিছু একটা হচ্ছে। ডাক্তাররা যখন ভেতরে যায় গিয়ে দেখতে পারে ওই সুপারহিরোর সমস্ত শরীরের অংশ ছাই হয়ে একা করে আকাশে উড়ে যাচ্ছে। সিন এখান থেকে কাট হয়ে যায় ভানশি নামের একটা মেয়ের উপর, যাকে এই সুপারহিরোর হার্ট দেওয়া হয়েছিল। তো ওকে ভানশি নয় বরং আমরা মানসি বলে ডাকবো। তো ডাক্তার এখানে নিজে অনেক বেশি শখ ছিল, কারণ এই হার্ট ট্রান্সফারের ফলে মানুষের অনেক বেশি সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু যেটা মানুষের শরীরে একদমই হয়নি। মানে এখানে ডাক্তার সরাসরি বলে দেয় মানসি এখনো পুরোপুরি সুস্থ। বাসায় যাওয়ার পরে যখন এরা খাবার খাচ্ছিল তখন মানসি লক্ষ্য করে তার হাতের উপর সার্জারির পরে একটা চিহ্ন বেশি উঠেছে। আর তখন তার বাবা বলে মানসি যেন কোনো রকমের বন্ধু না বানায় এবং কোনো রকমের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ না করে, সেই জন্য সারাদিন রেস্ট করে, কারণ তার মেয়ে অনেক বেশি দুর্বল। সে বন্ধুদের সঙ্গে যখন খেলাধুলা করবে তখন তার আরো বেশি সমস্যা হতে পারে। এটা ভেবে তার বাবা কখনোই তাকে ছোটবেলা থেকে আজ অব্দি বন্ধু বানাতে দেয়নি। আসলে মানুষের বাবা একজন টাইকোন্ডো টিচার। মানসি যখন অপারেশনের পরে তার বাবাকে বলে বাবা আমিও টাইকোন্ডো শিখতে চাই, তার বাবা কখনোই তাকে শিখতে দেয় না, কারণ একই তো তার মেয়ে দুর্বল এবং তার উপর তার একটা হার্ট সার্জারি হয়েছে। কিন্তু মানুষের বাবা যখন কথা বলতে একটু সাইডে যায় তখন এই সুযোগটা মানসি উঠায়। সে চলে যায় পাঞ্চিং ব্যাগের কাছে এবং যখনই ওটাকে জোরে হিট করে সঙ্গে সঙ্গে পাঞ্চিং ব্যাগটা ওখানে ফেটে যায়। মানে অপারেশনের পরে মানুষের শরীরে অনেক বেশি পাওয়ার চলে এসেছিল। ভানসির বাবা যখন ফেরত আসে এবং তাকে জিজ্ঞাসা করে ভানসি এই পাঞ্চিং ব্যাগটা ফাটলো কি করে, তখন ভানসি বলে বাবা সাইডে থাকে এই পিচিটা লাথি মেরে এটাকে ফাটিয়ে দিয়েছে। আর যেহেতু ভানসির বাবা এটা বিশ্বাস করতো তার মেয়ে অনেক দুর্বল, এর জন্য এটাও সে সহজে মেনে নেয়। তবে ভানসির মনে হচ্ছিল অপারেশনের পরে তার ভেতরে কোনো এক্সট্রা পাওয়ার চলে এসেছে। আর এটা যখন ভানসি টেস্ট করবে তখন তার সঙ্গে কিছু স্টুডেন্টদের ধাক্কা লাগে। এদেরকে দেখে ভানসির মন খারাপ হয়ে যায়, কারণ ভানসির বাবা ছোটবেলা থেকে কখনোই তাকে কোনো বন্ধুদের সঙ্গে মিশতে দিত না, আর সেই সূত্রে ভানসির এখনো অব্দি কোনো ফ্রেন্ড নেই। তখন তার কাছে তার বাবার একটা মেসেজ আসে, যেখানে তার বাবা বলছিল ভানসি যেন আস্তে হাঁটে কোনো রকমের দৌড়ঝাঁপ না করে। মেসেজটা পাওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় সে এবার এই দৌড়ঝাঁপই করবে এবং চেক করবে আসলে তার কাছে কোনো রকমের শক্তি এসেছে কিনা। এর জন্য যখন সে অনেক জোরে দৌড়াতে শুরু করে তখন দেখে বাতাসের গতির থেকেও সে অনেক জোরে দৌড়াচ্ছে, যা দেখে ভানসি নিজেই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপর তার মনের ভেতরে এই প্রশ্ন আসে আমি যদি এত জোরে দৌড়াতে পারি তাহলে কি আমি উঠতে পারবো। এরপর যখন সে অনেক জোরে একটা লাফ দেয় তখন দেখতে পারে সে আসলেই অনেক দূরত্বে লাফ দিতে পারতো। তবে লাফ দেওয়ার চক্করে সে যখন একটা বাসের সঙ্গে ধাক্কা লাগে এবং ওই গাড়িটা যখন পড়ে যাবে সে দ্রুত গতিতে অন্য সাইডে যায় এবং বাসটাকে ধরে ফেলে। দৃশ্য এরপর নিয়ে যায় মিস্টার পার্কের উপর, যাকে দেখে মনে হচ্ছিল কিছু সময় পরে সে মারা যাবে। আর মিস্টার পার্কেরও কিছুদিন আগে পেনক্রিয়াসের একটা অপারেশন হয়েছিল, আর ওই সুপার হিরোরই বডি পার্ট ছিল ওটা। তো মিস্টার পার্কের পাশে তার মেয়ে চুনহুয়া দাঁড়িয়েছিল এবং সে একটা কফিনের অর্ডার করছিল তার বাবার জন্য। সে এটা বলছিল বাবা খুব তাড়াতাড়ি মারা যাবে, তোমরা খুব দ্রুতই তার ফিউনারালের ব্যবস্থা করো। তখনই মিস্টার পার্ক উঠে যায় এবং বলে আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। মিস্টার পার্ক যখন খাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পাই তার হাতেও তেমনই একটা চিহ্ন ভেসে উঠেছিল, যেমন চিহ্নটা ভানসির হাতের উপরে ছিল। সে যখন খাবার খাচ্ছিল তার মেয়েকে বলছিল আমি কিছু সময় আগে যখন কোমার ভিতরে ছিলাম এবং মারা যাব তখন আমি শুনতে পাচ্ছিলাম মানুষজন দূর থেকে কি সব বলছে, আর আমি তখন এটা শুনেও ফেলেছি তুমি আমার মৃত্যু কামনা করছো। তোমার মনে হয় না তুমি একটু বেশি খুশি হচ্ছিলে আমি মারা যাচ্ছি বলে? তবে কোনো ব্যাপার না, আমার বাবা যখন মারা যাচ্ছিল আমি এমন খুশি হচ্ছিল। মিস্টার পার্ক এখানে ভাবছিল মারা যাওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তি হয়তো এটা শুনতে পারতো তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কি ভাবছে, কিন্তু আসল সত্যি এটা ছিল মিস্টার পার্কের ভেতরেও কিছু শক্তি এসে গিয়েছিল, যার ফলে সে তার মেয়ের দূর থেকে কথাগুলো অব্দি শুনতে পেরেছিল। চুনহুয়া খাবার টেবিলে তো কোনো কথা বলে না, তবে সে চলে যায় সোজা ডাক্তারের কাছে, যেই ডাক্তার এই অপারেশনটা করেছিল। চুনহুয়া তাকে ধরে এবং বলে তুই আমার বাবার কি রকমের অপারেশন করেছিস, যেখানে তার মারা যাওয়ার কথা ছিল সেখানে সে রাতারাতি সুস্থ হয়ে গেল। ডাক্তার এখানে নিজেও অনেক বেশি অবাক ছিল এবং বলে হয়তো এখানে ডোনারই অনেক বেশি হেলদি ছিল,
যার কারণে আপনার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। সিন এখান থেকে শিফট হয় একজন অপরিচিত ব্যক্তির উপর, যেখানে সে ভানশির ওই ভিডিওটা দেখছিল, যে ভিডিওর ভেতরে এটা দেখা যাচ্ছিল ভানশি অনেক জোরে দৌড়াচ্ছে। আর এরপর সে চলে যায় ভানশির কাছে, যেখানে ভানশি দৌড়ানোর জন্য রেডি হচ্ছিল। তবে সে লক্ষ্য করে পেছন থেকে কেউ তার ভিডিও করছে। সে এসে লোকটিকে ধরে ফেলে এবং লক্ষ্য করে ওই ব্যক্তির হাতেও সেম ওই ট্যাটুটাই রয়েছে, যেমন চিহ্ন বা ট্যাটুটা ভানশির হাতেও রয়েছে। সে তাকে নিয়ে একটা ক্যাফের ভেতরে যায় এবং ক্যাফের ভেতরে গেলে ছেলেটা বলে, তোমাকে এবং আমাকে যেই ব্যক্তি এই বডি পার্ট গুলো ডোনেট করেছে, আমার মনে হয় ওই ব্যক্তির কাছে কোনো সুপার পাওয়ার ছিল, যার ফলে ওই ব্যক্তি যে সমস্ত অর্গান গুলো ডোনেট করেছে এবং যাদেরকেই করেছে তাদের ভেতরে এই সমস্ত পাওয়ার গুলো চলে এসেছে। আর আমি খোঁজ নিয়েছি, ওই ব্যক্তির শরীরের থেকে মোট 6টা বডি পার্ট 6 জনকে দেওয়া হয়েছে। 2 জন তো তুমি এবং আমি, এবং আর বাকি 4 জনদেরকে আমাদের খোঁজা উচিত। মানুষও তার কথায় সম্মতি জানায় এবং বলে, আমার কাছে তো দৌড়ানোর শক্তি অর্থাৎ স্পিডের শক্তি রয়েছে, তাহলে তোমার কাছে কিসের শক্তি রয়েছে? তখন জিসিয়ং দেখায় তার কাছে তুফান আনার শক্তি রয়েছে, অর্থাৎ সে বায়ুকে কন্ট্রোল করতে পারত খুব জোরে, তার মুখ দিয়ে বাতাস বের করতে পারত। সিন এখান থেকে শিফট হয় কিডং নামের একটা ছেলের উপর, যার কাছে ইলেকট্রনিকের পাওয়ার ছিল। সে তার শক্তির সাহায্যে ইলেকট্রনিক সমস্ত ডিভাইস গুলোকে কন্ট্রোল করতে পারত, লাইট অন অফ করতে পারত, এমনকি ক্যাসিনোতে গিয়ে নিজের শক্তি ব্যবহার করে অনেক টাকাও ইনকাম করতে পারত। আর এই ইনকামের টাকা দিয়ে সে এখন বর্তমানে বেশ ভালোই বড়লোক হয়েছে এবং খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে। অন্যদিকে ভানশি এবং জিসিওক নিয়ন নামের একজন মহিলার জন্য অপেক্ষা করছিল। আর এই মহিলার কাছেও ঠিক সেই অর্গানগুলোই আছে, যে অর্গানগুলো ভানশি এবং জিসিওকের কাছে রয়েছে। নিয়ন একজন সেলার এবং কিছুদিন আগে তার একটা কিডনি ট্রান্সফার হয়েছে। এরপর যখন এরা দুজন তার হাত চেক করে, তখন দেখতে পারে নিয়নের হাতে কোনো রকমের কোনো চিহ্ন নেই। তখন তারা মনে করে হয়তো ওর কাছে কোনো রকমের শক্তি নেই। তবে যখন নিয়ন নিচে বসে, তখন এরা দেখতে পারে নিয়নের হাতের ওপর ওই চিহ্ন না থাকলে তার পিঠের ওপর ওই চিহ্নটা ছিল। এরপর তারা নিয়নকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং এই সকল ম্যাজিক্যাল ঘটনাগুলো তাকে বলে। তাকে বিশ্বাস করানোর জন্য তাদের শক্তিগুলো যখন এদেরকে দেখায়, এবং এরপর ভানশি জিজ্ঞাসা করে, আমাদের তো অর্গানগুলো পাওয়ার পরে এক একটা করে শক্তি এসেছে, তাহলে তোমার শক্তি কি? তখন নিয়ন কিছু সময় ভাবে এবং এরপর বলে, আমার কিডনি ট্রান্সফার হওয়ার পরে আমি অনেক বেশি সুন্দরী হয়ে গেছি, হতে পারে এটা আমার কোনো শক্তি। আর এটা শোনার পরে এরা দুজনে বুঝতে পারে নিয়ন এই শক্তি সম্পর্কে কিছুই জানে না। তখন ক্যাফের ভেতরে এন্ট্রি ঘটে কিডং এর। কিডং এসে সকলকে নিজের শক্তি প্রদর্শন করে এবং বলে, ওই সুপারহিরো চোখের কর্নিয়া পেয়েছি আমি, আর এর ফলে আমি চোখ দিয়ে অনেক কিছু কন্ট্রোল করতে পারি, এমনকি আমার কাছে ইলেকট্রনিক পাওয়ারও রয়েছে। তারা 4 জন যখন একত্র হয় তখন অনেক খুশি ছিল, কিন্তু এখানে কিডং একটু বেশি বড়াই করছিল যে এদের সকলের ভেতরে সব থেকে বড়লোক হচ্ছে কিডং। আর তার এই বড়াই করা জিনিসটা একদমই জিসকের পছন্দ হয় না, আর এটা নিয়ে এদের দুজনের ভেতরে একটু রাগ অভিমান হয়। দৃশ্য আবার চলে যায় মিস্টার পার্কের উপর, যেখানে সে নিজের জন্য একটা স্টেডিয়াম বানাচ্ছিল। আসলে মিস্টার পার্কের ব্যবসা ছিল দুটো, এক হচ্ছে ড্রাগসের ব্যবসা আর 2 নাম্বার হচ্ছে এই পীরের, মানে সে ভবিষ্যৎ দেখতে পারে কবিরাজ বা জ্যোতিষী, এই টাইপের একটা বিষয়। তো কিছু সময় পর মিস্টার পার্কের কাছে যখন তার বিজনেস পার্টনার আসে এবং টাকা নিয়ে তাদের ভেতরে ঝগড়া বাঁধে, তখন হাতাহাতির ভেতরে মিস্টার পার্ক যখনই তার বিজনেস পার্টনারকে টাচ করে, তখন তার হাত লেগে ওই বিজনেস পার্টনারের সমস্ত আয়ু চলে আসে মিস্টার পার্কের ভেতর। তার সমস্ত বয়স, তার সমস্ত আয়ু চলে এসেছিল মিস্টার পার্কের কাছে। আর এটাই ছিল মিস্টার পার্কের সব থেকে বড় পাওয়ার, সে যে কাউকে ছুঁয়ে তার সমস্ত আয়ু তার ভেতর শোষণ করে নিতে পারত। এটা যখন মিস্টার পার্কের মেয়ে দেখে, তখন সে অনেক অবাক হয়ে যায় এবং তার সঙ্গে সমস্ত টিমদেরকে অর্ডার দেয় যাদের কাছে এই অর্গানগুলো রয়েছে তাদেরকে যেন কিডন্যাপ করে আনা হয়, কারণ এখন সে তার বাবা থেকে বেশি পাওয়ারফুল হতে চাচ্ছিল, তার বাবা তাদের কাছে পৌঁছানোর আগেই। এবার আমাদের সেই 6 নম্বর ব্যক্তিকে দেখানো হয়, যার কাছে ছিল ওই সুপারহিরো সব থেকে লাস্ট নাম্বার পার্ট। এর নাম হচ্ছে মিস্টার ইয়াক। সে একটা কোম্পানিতে কাজ করে এবং সে তার সমস্ত কর্মীদেরকে অর্ডার করছিল তারা যেন নিজেদের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে। তখনই একজন কর্মী তার কাছে আসে এবং জানায় তাদের ভেতরে আরো একজন কর্মী খুব গুরুতরভাবে আহত হয়ে গেছে। মিস্টার ইয়াক যখন তার কাছে যায়, গিয়ে দেখতে পারে তার কোমরে চোট লেগেছে এবং বাকি কর্মচারীগুলোকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে সে ধীরে ধীরে হাত রাখে ওই ব্যক্তির পিঠের ওপর। কাটার স্থানে হাত রাখার সঙ্গে সঙ্গে ওই কর্মী তো ঠিক হয়ে যায়, কিন্তু ওই কষ্টটা অনুভব করেছিল মিস্টার পার্ক। আর নিজের কষ্ট কমানোর জন্য সে দ্রুত করে পানি খায়, আর এটা ছিল তার একটা পাওয়ার। সে যে কাউকে ছুঁয়ে ঠিক করে দিতে পারত, তবে তার পরিবর্তে এর কষ্ট হতো মিস্টার পার্কের, এবং উল্টো যে কাউকে সারানোর পরে তার অনেক পরিমাণে পানি পান করতে হতো। ভানশি এবং জিসিওক যখন নিজেদের শক্তিগুলো প্র্যাকটিস করছিল, তখন সেখানে চলে আসে নিয়ন। নিয়ন এসেই বলে, আমি জানতে পেরেছি আমার শক্তি কি। তখন সে বলে, আমি একসঙ্গে 4-5টা পাইপ একটা বোতলের ভেতরে ঢোকাতে পারি, আর এটা হচ্ছে আমার সব থেকে বড় শক্তি। তখন ভানশি এবং জিসিওক বলে, না, এটা তোমার কোনো শক্তি নয়, তোমার শক্তি হবে হয়তো অন্য কিছু।
তখন তাদের কাছে মেসেজ আসে কিডং এর, যেখানে সে বলছিল সে একটা বিপদে রয়েছে। আসলে আজকে ক্যাসিনোর লোকজন তাকে ধরে ফেলেছিল যে কিডং চুটকি মেরে কি করে সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারছিল আর বারবার গেমে জিতে যাচ্ছিল। তার জন্য সে বলছিল হয় তুই তোর এই সিক্রেটটা বল, না হলে আজকে তোকে আমরা বেদম পিটুনি দিব। তখনই সেখানে চলে আসে জিসিওক, তবে সে এসেই চলে যায় বাথরুমে, কারণ তার পেট খারাপ হয়ে গিয়েছিল। পরে যখন ভানশি এবং নিয়ন আসে তখন ক্যাসিনোর লোকেদের সঙ্গে তাদের একটু তর্কাতর্কি হয়। তবে এদের ভেতরে জিসিওক ডিস্টার্ব করছিল এবং বারবার এদের কাছে টয়লেট পেপার চাচ্ছিল। তো এরপর যখন জিসিওক সেখান থেকে বের হয়, ভানসি একটা পাইপ তার নাকের ভেতরে ঢুকিয়ে দেয় এবং জিসিওক যখন অনেক জোরে একটা হাঁচি দেয়, ওই হাঁচির সঙ্গে সমস্ত ক্যাসিনোর লোকজন উড়ে এদিক ওদিক চলে যায়। তো তার সময় ক্যাসিনোর বাইরে চিন হওয়ার সমস্ত লোকজন চলে এসেছিল। এরা ভেতরে যাবে এই চারজনকে কিডন্যাপ করার জন্য। তখনই তারা দেখতে পারে ছোট্ট একটা গাড়ির ওপরে ভানশি, জিসিওক, নিয়ন আর কিডং মিলে সেখান থেকে পালাচ্ছিল, আর তাদের পেছনে ছিল ক্যাসিনোর সমস্ত লোকজন। এরপর গার্ডরাও তাদের পেছনে করে এবং এটা করতে করতে ভানশিদের পেছনে করছিল ক্যাসিনোর লোকজন, আর ক্যাসিনোর লোকজনদের পেছনে ছিল সমস্ত গার্ডরা, যাদের দুজনের উদ্দেশ্য ছিল ভানশিদেরকে ধরা। ভানসি এখানে নিজের শক্তির সাহায্যে অনেক জোরে দৌড়াচ্ছিল এবং বারবার এদিকে ওদিকে মোড় নিচ্ছিল এবং এই সমস্ত গাড়িকে পেছনে ফেলে দিচ্ছিল। তবে তখন ভানসির বাবা যখন কল করে তখন সেই কলটা পিক করে, যার ফলে জিসিওকরা এক রাস্তায় চলে যায় আর ভানসি চলে আসে আর এক রাস্তায়। জিসিওকদের প্রান্ত চলে যাবে যাবে একটা ভাব, কারণ তারা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারতো। ভানসি তখন তার শক্তির ব্যবহার করে অনেক জোরে দৌড়ায় আর এক জায়গা থেকে অনেক জায়গায় অনেক বড় বড় লাফ দিয়ে অবশ্যই গাড়ির কাছে পৌঁছে যায়। তবে এখনো পিছনে দুটো গাড়ি ছিল এদেরকে ফলো করার জন্য। তখন নিয়ন আর জিসিওক মিলে তাদের কাছে থাকা ভিটামিন ড্রিঙ্কস এই গাড়িগুলোর দিকে ছুড়ে মারে এবং অবশেষে এই দুই গাড়ি থেকে তারা নিস্তার পায়। তবে এই চক্করে তারা উড়ে গিয়ে পড়েছিল একটা রেস্টুরেন্টের ভেতরে এবং তারা যখন উল্টোপাল্টা ভাবে বসেছিল তখন তারা এমন একটা ব্যবহার করে তারা এভাবেই বসে রয়েছে এবং খাবারের অর্ডারও করেছে। সন্ধ্যার সময় যখন এরা নিজেদের গন্তব্যে পৌঁছায় তখন এদের ভেতরে একটা ছোট ঝগড়া হয়ে যায়, কারণ জিসিওক চাচ্ছিল না কিডং তাদের দলে থাকুক, কারণ সে একটু বেশি শো অফ করছিল। তখন কিডং এর রাগ হয় এবং জিসিওকে নিয়ে বলে জিসিওক তো কোনো কাজ করে না, সে একজন বেকার ছেলে, এবং সে তার নিজের পাওয়ারের ব্যবহার করে এবং জিসিওকের অনেকগুলো টাকা লস করিয়ে দেয়। এর ফলে জিসিওকের অনেক রাগ হয় এবং সেই রাগের ফলেই ভানসির উপর একটু চিৎকার করে এবং বলে আমি তোমাদের কাউকে নিজেদের বন্ধু মনে করি না। আর এই কথাটাই ভানসি অনেক পরিমাণে কষ্ট পেয়েছিল, কারণ ছোট থেকেই তার কোনো বন্ধু ছিল না। আর যখন এদেরকে নিজের বন্ধু মনে করলো তখন জিসিওক বলল সে নাকি তাদেরকে বন্ধুই মনে করে না। সে বাসায় গিয়ে যখন আপসেট বসেছিল তখন তার বাবাও এসে বলে তুমি সন্ধ্যা অবধি বাইরে কোথায় ছিলে, তুমি কি নতুন বন্ধু বানিয়েছো? তোমাকে তো আমি নিষেধ করেছি তুমি তোমার জীবনে কোনো রকম বন্ধু রাখবে না। এই কথা শোনার পরে ভানসি নিজেকে আটকে রাখতে পারে না এবং তার বাবার উপর চিৎকার করে বলে তাকে যেন একা ছেড়ে দেয়। আর তার বাবা তখন মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। সকাল হতে জিসিওক চলে আসে ভানসির কাছে। সে এসেই বলে গতকাল রাতে আমার তোমার সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয়নি। সে যখন এখানে ভানসির কাছে সরি বলে তখন ভানসি তাকে ক্ষমা করে দেয়। এরপর আমরা মিস্টার ইয়াকে দেখতে পারি যে তার ম্যানেজারের সঙ্গে কথা বলছিল যে তাদের কনস্ট্রাকশন সাইটে কোনো সেফটির ব্যবস্থা নেই আর এর জন্য গতকাল একজন স্টাফও আঘাত পেয়েছে। তবে ম্যানেজার তার কথায় যখন পাত্তা দেয় না, আর ওই সময় ওই ফ্যাক্টরির ভেতর অনেক বড় একটা ব্লাস্ট হয়, যে শব্দ শোনার পরে মিস্টার ইয়াক চলে যায় ভেতরে তার কর্মচারীদেরকে বাঁচাতে। আর বাইরে দাঁড়িয়ে থাকা ভানসি, জিসিওক, নিয়ন আর কিডং এটা শুনতে পারে এবং দেখতে পারে, কারণ তারা এখানে চারজন এসেছিল মিস্টার ইয়াকের সঙ্গে দেখা করতে। মিস্টার ইয়াক তার সমস্ত কর্মচারীদেরকে যখন ভেতরে বাঁচাতে যায় গিয়ে দেখতে পারে ভেতরের অবস্থা অনেক বেশি খারাপ। সেখানে একজন কর্মী যখন আটকে পড়েছিল তখন সে কোনোভাবেই তাকে বাঁচাতে পারছিল না। সেই সময় সেখানে চলে আসে ভানসি এবং সে এসেই এক এক করে ভেতরকার সমস্ত দরজাগুলো ভেঙে ফেলে। আর তার দিকে যে সমস্ত সিলিন্ডারগুলো চলে আসছিল সে তার শক্তির সাহায্যে সেগুলোকে একদম ক্রস করেছিল এবং এরপর চলে যায় সেই মেইন দরজার কাছে, যেটা ভাঙার পরেই ওই কর্মচারীর কাছে পৌঁছানো যাবে এবং তাকে বাঁচানো যাবে। তবে ওই দরজাটা কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না, কারণ এই দরজার সেটিং একটু অন্যভাবেই ছিল। তখন সেখানে চলে আসে কিডং এবং সে তার ম্যাজিকের সাহায্যে অর্থাৎ ইলেকট্রনিক পাওয়ারের সাহায্যে ওই দরজাটা খুলে দেয়। তবে এখানে আরো একটা সমস্যার উদয় হয়েছিল, এটা হচ্ছে ভেতরে কে যাবে, কারণ ভেতরে সমস্ত ফ্যাক্টরির বিষাক্ত গ্যাসগুলো ছড়িয়ে পড়েছিল। তখন সামনে এগিয়ে আসে জিসিওক এবং বলে সে ভেতরে যাবে, কারণ তার কাছে তো বাতাসের পাওয়ার ছিল। সে তার নিঃশ্বাস আটকে নেয় এবং ভেতরে চলে যায়। একটু পরে যখন জিসিওক ওই কর্মীকে নিয়ে বের হয়ে আসে তখন দেখা যায় কর্মীটা অনেক বেশি আহত। তখন মিস্টার ইয়ক তার কর্মীকে এমন অবস্থা দেখে সহ্য করতে পারে না এবং নিজের হিলিং পাওয়ারের সাহায্যে ওই কর্মীকে ঠিক করে দেয় এবং তার ভেতরকার সমস্ত কষ্ট মিস্টার ইয়ার্কের ভেতরে নিয়ে আসে। মিস্টার ইয়ার্কের এবার অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং নিজেকে ঠিক করার জন্য এবার তার দরকার ছিল পানির। কিডং তখন পানি আনতে চলে যায়, কিন্তু এই কষ্ট মিস্টার ইয়ার্কের আর সহ্য হচ্ছে না। তখন নিয়ন ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়েই মিস্টার ইয়ার্কের এক হাত ধরে ফেলে আর জিসিওকের এক হাত ধরে ফেলে। আর এর মাধ্যমেই সে তার প্রথম শক্তি ব্যবহার করে, যেটা হচ্ছে সে তার শক্তি দিয়ে মিস্টার ইয়ার্কের ভেতরে জিসিওকের শক্তি ট্রান্সফার করছিল। আর তখন নিয়ন বুঝতে পারে সে হচ্ছে একজন চার্জারের মতন, সেই সুপার হিরোদের শক্তি একে অন্যের ভেতরে ট্রান্সফার করতে পারবে
এবং এদেরকে চার্জ করে আরো শক্তিশালী বানাতে পারবে। ফ্যাক্টরির সমস্ত গ্যাস যেহেতু ছড়িয়ে পড়ছিল, তখন এরা সকলে ফ্যাক্টরি থেকে পালাতে শুরু করে। তখন তাদের মাথায় আসে কিডং তো মিস্টার ইয়াকির জন্য পানি আনতে গিয়েছিল, আর এখনো সে ফেরত আসেনি। ভেতরে আমরা কিডংকে দেখতে পারি যে ভেতরে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছিল এবং সমস্ত দিক দিয়ে সে আটকে পড়েছিল। পরের পর্বে এই গল্পটা শেষ করে দিব এবং পরের পর্বে আমরা অনেক বড় একটা অ্যাকশন দেখতে চলেছি। তো পরের পর্ব পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।